ডক্টর ইউনূসের মাস্টার মাইন্ডের কাছে কঠিন ধরা খেতে যাচ্ছে কট্টর হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর সরকার। ভারতকে কোণঠাসা করে নিজেদের সমস্ত দাবি দাওয়া আদায়ের জন্য ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও থাইল্যান্ডের মতো শক্তিশালী 10টি রাষ্ট্রের সাথে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ। যেসব দেশ ইতোপূর্বে বাংলাদেশের মতো কোনো না কোনো ইস্যু নিয়ে ভারতের সাথে ঝামেলায় জড়িয়েছিল, এমনকি তারা ভারতকে চাপে ফেলে নিজেদের দাবি দাওয়া আদায় করতে পেরেছে। তাহলে এবার কি ইউনূস সরকার তিস্তা চুক্তিসহ ভারতের থেকে নিজেদের সমস্ত দাবি দেওয়া আদায় করে নিতে পারবে? বাংলাদেশের সাথে ভারত এভাবে পাকনামি করতেই থাকলে তাহলে কি ক্ষতিটা তাদেরই বেশি হবে? এসব অতি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। বাংলাদেশ কোন কোন দেশের সাথে জোট করবে সে বিষয়ে আসছি একটু পরে। তার আগে সাম্প্রতিক বিষয়ে কিছু কথা বলা জরুরি মনে করছি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর ভারতের বিভিন্ন টিভি চ্যানেলের প্রোপাগান্ডা আর ভারতের হিন্দুত্ববাদীদের প্রতিক্রিয়ার ফলে যত দিন যাচ্ছে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও খারাপ হচ্ছে। সর্বশেষ এই সম্পর্কে জ্বলন্ত আগুনে ঘি ঢেলেছেন উগ্রদেশের উগ্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যিনি পাকিস্তানের বিরুদ্ধে বাংলাদেশে বিজয়কে নিজেদের বলে দাবি করেন। ভূ রাজনৈতিক দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে অনেক বড় হওয়ায় সাধারণত ক্ষতি হওয়ার কথা ছোট দেশের, কিন্তু ভারত যেভাবে একমুখী বাংলাদেশ থেকে সুবিধা নিয়ে গেছে তাতে সম্পর্কের এই টানাপোড়েনে ক্ষতি হবে ভারতেরই। বাংলাদেশ যদি ভারতের সাথে আপোষ না করে এই আগ্রাসী ভাব ধরে রাখে তাহলে দেশ স্বনির্ভরতার পথে এক ধাপ এগিয়ে যেতে পারে। খারাপ সম্পর্কের কারণে ভারতের কোন কোন দিক থেকে ক্ষতি সে বিষয়ে কিছু কথা বলবো। প্রথমে দেখি বাণিজ্য। ভারতে থেকে প্রতি বছর বাংলাদেশ প্রায় 13 বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, সে তুলনায় রপ্তানি একেবারেই কম। ভারত বাংলাদেশে থেকে আমদানি করে 4 বিলিয়ন ডলারের মতো, মানে প্রায় 9 বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বাংলাদেশের। এখন যদি বন্দর বন্ধ করে দেয় তাহলে আমাদের দেশের ব্যবসায়ীরা এই সুযোগ নিতে পারেন। আগে পেঁয়াজ, আলু ও চালের দাম বাড়ত, এখন দেশে পেঁয়াজ যথেষ্ট চাষাবাদ হয়। এছাড়া বিকল্পভাবে পাকিস্তান থেকে সরাসরি জাহাজ আসা আমাদের বিকল্প পথ বাড়িয়ে দিয়েছে, যা ভারতের জন্য অনেক বড় চিন্তার বিষয়। এই বিকল্পের পথে এতদিন নরেন্দ্র মোদীর স্ত্রী খ্যাত শেখ হাসিনা না হাঁটায় আমাদের ভারতের আজ্ঞাবহ হয়ে থাকতে হতো। রোহিঙ্গা ইস্যু থাকলেও পাকিস্তানের পাশাপাশি আমরা যদি মিয়ানমারের সঙ্গে বিকল্প ব্যবস্থা করতে পারি তাহলে ভারতের চেয়ে অনেক সস্তায় খাদ্য পাওয়া সম্ভব। ভারতে রেমিটেন্স যাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থতম। কতজন বিদেশি বাংলাদেশে কাজ করেন তার তথ্য পাওয়া না গেলেও ডয়চে ভেলের একটি প্রতিবেদন থেকে এদেশে 26 লাখ মতান্তরে 5 লাখ ভারতীয় আছেন বলে ধারণা করা যায়, যারা বেশিরভাগই ট্যুরিস্ট ভিসাতে কাজ করেন। ট্যুরিস্ট ভিসা নিয়ে বিদেশিদের কাজ করার সুযোগ বন্ধ করে দেওয়া গেলে দেশের বিপুল সংখ্যক বেকারদের চাকরি দেওয়া সম্ভব। সেই সাথে ভারতের বৈদেশিক উপার্জনে চরম একটা ধাক্কা লাগবে। ভারতের অভিন্ন 54 নদীর 53টিতে বাদ দেওয়া হয়েছে। নদী গবেষকরা বলছেন 60-এর দশকে 750 নদী ছিল বাংলাদেশে, বর্তমানে এ সংখ্যা কমে মাত্র 230-এ দাঁড়িয়েছে। প্রতিবছর গড়ে খরায় ক্ষতি 3,000 কোটি টাকা এবং বন্যায় গড়ে প্রতিবছর ক্ষতি হয় 30,000 কোটি টাকা। মানে ভারতের আগ্রাসন বন্ধ করা গেলে নিজেদের অর্থে প্রতি বছর বাংলাদেশ একটি করে পদ্মা সেতু তৈরি করতে পারবে। ইউনূস সরকার এখনও 1997 সালের জাতিসংঘের আন্তর্জাতিক পানি প্রবাহ কনভেনশনে স্বাক্ষর করেনি। যদি করতে পারে তাহলে এই কনভেনশনে বাংলাদেশ ভারতের আগ্রাসন সম্পর্কে দাবি দেওয়া পেশ করলে তা ভারতের ওপর চাপ আরও বাড়াবে, যাতে আমরা ন্যায্য হিস্সা পাই। এখানেই শেষ নয়। চিকিৎসার জন্য বছরে 24,70,000 মেডিকেল ট্যুরিস্ট বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন। বিদেশে চিকিৎসা নিতে বছরে দেশের 50,000 কোটি টাকা বিদেশ চলে যাচ্ছে। এ টাকা দিয়ে পুরো স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন সম্ভব। এছাড়া বাহিরের দেশে উন্নত চিকিৎসার জন্য মানুষ অন্য দেশ বেছে নেবে, এটাই স্বাভাবিক। ইতিমধ্যে উন্নত চিকিৎসার জন্য বিকল্প হিসেবে মানুষ থাইল্যান্ড যাচ্ছেন। মানে ভারত এখন প্রতি বছর অন্তত 30,000 কোটি টাকার লোকসান গুনবে। এছাড়াও 2000 থেকে 2020 সাল পর্যন্ত 1236 জন প্রাণ হারিয়েছে ভারতের বিএসএফ এর হাতে। আহত হয়েছেন 1145 জন, যা আন্তর্জাতিক অপরাধ আদালতের রোম সংবিধির অনুচ্ছেদ 7, জাতিসংঘের মৌলিক নীতি জেনেভা কনভেনশন 4-এর 3 অনুচ্ছেদ অনুসারে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। বাংলাদেশ যদি এখন এ ব্যাপারে আন্তর্জাতিক আদালতে বিচার চায় তাহলে এখানেও ক্ষতি ভারতের। মানে ভারত বাংলাদেশের সাথে পাকনামি করলে পদে পদে বিপদ তাদের। এছাড়াও বাংলাদেশ থেকে ভারতে যত পর্যটক যান তার মধ্যে সব থেকে বেশি যান বাংলাদেশ থেকে, যা মোট পর্যটকের 21%।
এই খাত থেকে ভারতের আয় 17 বিলিয়নের মতো। তাহলে বুঝতেই পারছেন আমরা তাদের অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখছি। মানে বাংলাদেশ নয়, ভারতই আমাদের ওপর নির্ভরশীল। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মার্কুইস স্ট্রিটকে বলা হয়ে থাকে মিনি বাংলাদেশ। ওই এলাকার রাস্তা ও অলিগলি বাংলাদেশি ট্যুরিস্ট, ক্রেতা ও ব্যবসায়ীদের ভিড় লেগেই থাকে। এখন সেসব রাস্তা ও অলিগলি ফাঁকা পড়ে আছে। কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা বাংলাদেশি ক্রেতাদের দিকে তাকিয়ে থাকেন। এখন বাংলাদেশি ক্রেতাও নেই, তাদের ব্যবসাও নেই, পথে বসার উপক্রম তাদের। শুধু দোকানদার বা ব্যবসায়ীরা নয়, সেখানকার হোটেল মালিক, হকার, খাবারের দোকানদার, ক্যাব চালক সবার আয় উপার্জনে লাল বাতি জ্বলছে। বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়ে উল্টো ভারতীয় নাগরিকদেরই বিপদে ফেলে দিয়েছে ভারত। এসব খবরাখবর ভারতের মিডিয়া থেকেই আমরা পাচ্ছি। তা থেকে আমরা জানছি বাংলাদেশি ক্রেতার অভাবে কয়দিন পর না খেয়ে মরতে হবে কলকাতার ব্যবসায়ী সহ সেখানকার বিভিন্ন পেশার মানুষকে। এখন আসি এদেশের সঙ্গে যেসব অন্যায় চুক্তি হয়েছে সেখানে। এখন পর্যন্ত বাংলাদেশ ভারতের মধ্যে 3টি লাইন অফ ক্রেডিট বা LOC চুক্তি হয়েছে। ভারত বাংলাদেশকে মোট $736 কোটি ঋণ দেবে বলে চুক্তিবদ্ধ হয়। কিন্তু এখন পর্যন্ত ঋণ ছাড় হয়েছে $184 কোটি, যে অর্থ দিয়ে আবার কাজ করাতে হবে ভারতীয় কোম্পানি দিয়েই। আর তারা সেসব প্রজেক্টে টাকা দিচ্ছে যা দিয়ে তারা বাংলাদেশের ওপর দিয়ে 7 রাজ্যে ট্রানজিট বা বিদ্যুৎ নিয়ে যেতে পারে। আসল সুবিধাভোগী ছিল ভারতই। ভারত ট্রানজিট নিচ্ছে নামমাত্র মূল্যে, সেটা সড়ক, নৌপথ বা চট্টগ্রাম এবং মংলা পোর্ট ব্যবহার করে। এসব দেশবিরোধী চুক্তি বাতিল হবার পথে, মানে এখানেও ভারতের ক্ষতি। এছাড়া যে আদানির সঙ্গে চুক্তি, রামপাল, এগুলো আমলে নেওয়ার সময় হয়েছে। আদানির সঙ্গে যে চুক্তি করেছে ফ্যাসিস্ট আওয়ামী সরকার, সেখানে কোনো চুক্তি বাতিলের অপশন নেই। এছাড়া অপ্রকাশিত আরও চুক্তি আছে বলে মানুষের বিশ্বাস, এবং এইসব চুক্তি প্রকাশ্যে আনার জন্য মানুষ চাপ প্রয়োগ করছে। হাসিনা একবার বলেছিলেন, ভারতকে আমি যা দিয়েছি সারা জীবন মনে রাখতে হবে। একথাই প্রমাণ করে গোপন আর দেশবিরোধী চুক্তি আছে। এসব চুক্তি যেসব দেশবিরোধীর মাধ্যমে হয়েছে তাদেরও আইনের আওতায় আনা উচিত। শুধু রাজনীতিবিদেরা নন, সরকারি আমলারাও সমানভাবেই দায়ী। মানে এটা যদি কার্যকর হয়, এখানেও চাপ পড়বে বাংলাদেশ। এবার আসি জোটের বিষয়ে। ভারতের আগ্রাসন থেকে বাঁচতে হলে আমাদের দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক পুনরুদ্ধার করতে হবে, যা নিয়ে কাজ শুরু হয়ে গেছে ইতোমধ্যে। এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলি নিয়ে গঠিত আসিয়ানে যোগ দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে হবে। ইতোমধ্যে যুক্ত হতে আসিয়ানের 10 সদস্য রাষ্ট্র অর্থাৎ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ব্রুনেই, কম্বোডিয়া, লাওস, মিয়ানমার এবং ভিয়েতনামের সাথে যোগাযোগ শুরু হয়ে গেছে। মালয়েশিয়া এবং থাইল্যান্ড অনুমতি দিয়েও দিয়েছে। বলে রাখা ভালো, ভারত এরকম সমস্যা শুধু বাংলাদেশের সঙ্গেই করেনি। ভুক্তভোগী আরও দেশ আছে যারা বাংলাদেশের মতো ইন্ডিয়া আউট ক্যাম্পেইন করে, যেমন ভুটান, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, এমনকি কাতারও। সব আসিয়ান দেশেও কোনো না কোনো সময়ে ভারতের সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, আর সবাই আসিয়ানের মাধ্যমে তাদের ন্যায্য পাওনা উদ্ধার করেই ছেড়েছে। আমাদের সমস্যা ছিল তা হচ্ছে হাসিনার স্বামী স্ত্রী পররাষ্ট্রনীতি। হাসিনা কাপড় তুলে দিয়েছে আর মোদি আরামসে মধু লুটেছে। কিন্তু এখন যখন আমরা সমমর্যাদা চাচ্ছি, সেটা আর তাদের সহ্য হচ্ছে না। আর এই অবস্থা আসলে আমাদের নিজেদের স্বনির্ভর হওয়ার সুযোগ। দর্শক, আমাদের ব্যবসায়ী বা সরকার কি এই সুযোগ নিতে পারবে? আপনার কি মনে হয়?